এবার ইসরায়েলকে নির্মূল করার এখনই সময়, হুঁশিয়ারি প্রতিরোধ সংগঠনগুলোর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে আমেরিকা গাজা যুদ্ধকে পশ্চিম এশিয়ায় টিকে থাকার যুদ্ধ হিসেবে বিবেচনা করে, দাবি রিপোর্টে। এবার মহাকাশে আরো 14টি স্যাটেলাইট পাঠাতে প্রস্তুত ইরান। এদিকে পরবর্তী 48 ঘন্টা যুদ্ধবিরতি চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দাবি রিপোর্টে। আরো জানিয়ে দিব। এবার ইরানি প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ। এদিকে পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, 11 জন পুলিশ নিহত। আবারও গাজায় ইসরায়েলি হামলায় আরো 42 জন ফিলিস্তিনি নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে যুক্তরাষ্ট্রে নতুন অধ্যায়ের সূচনা করবেন কমলা, দাবি বারাক ওবামার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলকে সম্পূর্ণ নির্মূল করার এখনই সময়, হুঁশিয়ারি প্রতিরোধ সংগঠনের। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে পাশে থাকার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ও প্রতিরোধ সংগঠনগুলো। বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত রাখার উপর জোর দিয়েছে এসব সংগঠন। মঙ্গলবার ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, 10 মাসেরও বেশি সময় ধরে আমরা আপনাদের লড়াই, আপনাদের ধৈর্য এবং সবচেয়ে প্রিয় জিনিস আপনাদের আত্মত্যাগ দেখেছি, যার মুখোমুখি হতে ইসরায়েলি শত্রুরা ভয় পায়। গাজার সংগঠনগুলো বলেছে, চলমান যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধকামী সংগঠনগুলোকে পরাজিত করা সহ দখলদাররা যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছে। বিবৃতিতে বোকা ও পরাজিত শত্রু গাজার চোরাবালিতে আটকে গেছে বলেও উল্লেখ করা হয়। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের বিরুদ্ধে এবং গাজার জনগণের সমর্থনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে আমেরিকা গাজা যুদ্ধকে পশ্চিম এশিয়ায় টিকে থাকার যুদ্ধ হিসেবে বিবেচনা করে, দাবি রিপোর্টে। একজন বিশ্লেষকের মতে, ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ এ দেশটির প্রতি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকতো, তাহলে নেতানিয়াহুর একার পক্ষে গাজা সহ এ অঞ্চলের কোথাও এভাবে অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়া সম্ভব হতো না। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসক গোষ্ঠীর সম্পর্ক ও সহযোগিতারও বিষয়টি বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। পার্স টুডের রিপোর্ট অনুসারে সাবের গুল আম্বারি দৈনিক ইরানি আরমান পত্রিকায় লেখা নিবন্ধে এ প্রসঙ্গে লিখেছেন, দামেস্কে ইরানি দূতাবাসে হামলার মাধ্যমে নেতানিয়াহু আমেরিকাকে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে আনতে চায়। বৈরুত এবং তেহরানের সাম্প্রতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নেতানিয়াহু আমেরিকাকে ইরানের সাথে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে আনতে চায়। যুদ্ধ ও গণহত্যা অব্যাহত থাকা এবং আলোচনা ব্যর্থ হওয়ার একমাত্র কারণ নেতানিয়াহু, মোট কথা নেতানিয়াহু আমেরিকাকে যুদ্ধ টেনে আনার চেষ্টা করছে। আমরা মনে করি আমেরিকার সমর্থন ছাড়া নেতানিয়াহু ধ্বংস হয়ে যাবে। আমেরিকার জন্য রেড লাইন হচ্ছে ইসরায়েল, অর্থাৎ আমেরিকা যে কোনো মূল্যে ইসরায়েলকে টিকিয়ে রাখতে চায় এবং এক্ষেত্রে রাজনীতিবিদ কিংবা কারো ব্যক্তিগত অভিলাষ আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ নয়। এবার মহাকাশে আরো 14টি স্যাটেলাইট পাঠাতে প্রস্তুত ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান মহাকাশে আরো 14টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিয়েছে। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান হাসান সালারিয়ে এ ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের কাছে ইরানের 13তম প্রশাসনের অধীনে মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্মকাণ্ড সম্পর্কে এক ব্রিফিং এ এসব কথা জানান। সালারিয়ে জানান, ইরানের মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে কক্ষপথে 8টি স্যাটেলাইট পাঠিয়েছে, যা স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে আগের 3টি সরকারের সাফল্যের সমান। তিনি জোর দিয়ে বলেন, সংস্থাটি 14টি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নির্ধারিত রয়েছে। আরো 30টি স্যাটেলাইট নির্মাণাধীন, যার মধ্যে 20টি বেসরকারি খাতে নির্মাণ করা হবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মহাকাশ গবেষণা সহ প্রযুক্তি খাতে বিস্ময়কর অগ্রগতি হয়েছে, সূত্র পার্স টুডের। এদিকে পরবর্তী 48 ঘন্টা যুদ্ধবিরতি চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দাবি রিপোর্টে।
মিশরের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত হুসেইন হারেদি জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির জন্য পরবর্তী 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল জাজিরার সাথে আলাপকালে তিনি বলেন, মূলত সব পক্ষই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি প্রকাশ করেছে, কিন্তু কিছু মতবিরোধ এখনো রয়ে গেছে। হারেদি আরো উল্লেখ করেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে কিছু মতবিরোধ রয়েছে, তবে তিনি আশাবাদী যে আলোচনায় অংশ নেওয়া কারিগর এই মতবিরোধগুলোর সমাধান করতে সক্ষম হবে এবং চুক্তিটি সম্পন্ন করতে পারবে। তিনি আরো বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুঝতে পারছেন যে যুক্তরাষ্ট্র বর্তমানে প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে রয়েছে। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি শীঘ্র ইরান সফর করবেন। এই সফরে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। গাজা যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় কাতার একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। একই সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়ে ভাবছে। এবার ইরানি প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ। গত মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর ওজন সামলাতে ব্যর্থ হওয়ার কারণেই বিধ্বস্ত হয়েছিল রাইসির সেই হেলিকপ্টার। চূড়ান্ত তদন্তের ফলাফল প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ। এর আগে গত মে মাসে দেশটির সেনাবাহিনীর একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পেছনে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি। নাম প্রকাশ অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র ফার্স নিউজকে জানিয়েছে, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শেষ হয়েছে এবং এটি সম্পূর্ণ নিশ্চিত যে যা ঘটেছে তা নিছক একটি দুর্ঘটনা। দুর্ঘটনার দুটি কারণ শনাক্ত করা হয়েছে। একটি, আবহাওয়া উপযুক্ত ছিল না এবং হেলিকপ্টারটিতে অন্তত 2 জন যাত্রী ওজনের সক্ষমতার বাইরে ছিল, যার ফলে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। গত 19 মে আজারবাইজান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি। সেদিন আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে প্রেসিডেন্ট রাইসি ও তার সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তর পশ্চিমের পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। সূত্র রয়টার্সের। এদিকে পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, 11 জন পুলিশ নিহত। পাকিস্তানের পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 জন পুলিশ নিহত ও 7 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাঁচা শহরে এ হামলা চালানো হয়। খবর রয়টার্সের। পুলিশ জানিয়েছে, ডাকাতের সন্ধানে রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে টহল দিচ্ছিলেন এই পুলিশ সদস্যরা। এ সময় তাদের উপর দস্যুরা রকেট লঞ্চার দিয়ে গাড়িতে হামলা চালায়। ধারণা করা হচ্ছে তারা ডাকাত কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্য নয়। পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে প্রায় অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এই ডাকাতেরা গ্রাম ও জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে থাকে। কখনো কখনো তারা মুক্তিপণের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য অপহরণ করে। সাম্প্রতিক মাসগুলোতে হামলায় তারা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও হত্যা করেছে। আবারও গাজায় ইসরায়েলি হামলায় আরো 42 জন ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় আরো 42 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 40,300 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো 93,000-এরও বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলে চলমান হামলায় কমপক্ষে আরো 42 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 40,265 জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত 93,144 জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 42 জন নিহত এবং আরো 163 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এদিকে যুক্তরাষ্ট্রে নতুন অধ্যায়ের সূচনা করবেন কমলা হ্যারিস, দাবি বারাক ওবামার। ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে দলের আসন্ন মার্কিন প্রেসিডেন্টের প্রার্থী কমলা হ্যারিসকে পূর্ণ সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া কমলাকে বিজয় করে যুক্তরাষ্ট্রের নতুন অধ্যায়ের সূচনা করতে ভোটারদের আহ্বান জানান তিনি। খবর বিবিসির। স্থানীয় সময় রাতে শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারোনায় ডেমোক্রেটিক পার্টির 4 দিনের জাতীয় সম্মেলন শুরু হয়। দ্বিতীয় দিন
যোগ দেন বারাক ওবামা। সেখানে যোগ দিয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ওবামা বলেন, আমেরিকা একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত, একটি ভালো গল্পের জন্য প্রস্তুত। আমরা প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে পাওয়ার জন্য প্রস্তুত এবং কমলা হ্যারিসকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত। এর আগে দলের জাতীয় সম্মেলনের প্রথম দিনে কমলার প্রতি সমর্থন জানিয়ে প্রচারে অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের প্রথম রাতে শিকাগোতে বক্তব্য রাখেন তিনি। কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়াটা তার ক্যারিয়ারের সর্বোত্তম সিদ্ধান্ত ছিল বলে জানান বাইডেন।